ইচ্ছে আমি সেটা করব, সেটা বিজেপি বা বিজেপির মিডিয়া ঠিক করে দেবে। সায়নী ঘোষ কোনো পলিটিशियन ही ना। देखिए मैं आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को। লোকে কাদা গোবর ছুড়বে। ওমা, এ কি? এ যেন উল্টে দেখুন পাল্টে গেছির মতো লাগছে না? এ যেন নেত্রী থেকে অভিনেত্রী সায়নী ঘোষের প্রত্যাবর্তন। টলিউড অভিনেত্রী থাকাকালীন যেমন ভাবে সবাই সায়নীকে দেখতে অভ্যস্ত ছিল, ঠিক তেমনই লাগছে না? তবে কি মমতা দিদির সঙ্গ ছাড়তেই আবার নিজের রূপে ফিরে এলেন সায়নী? সোশ্যাল মাধ্যমে তার এই ভুল বদল নিয়ে সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই বলছেন তৃণমূলের বিদ্রোহীদের মধ্যে আসল খিলাড়ি তো সায়নী ঘোষ। आप लोगों को पता चलेगा जब वक्त आएगा। देखिए मैं आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को। लोग आपकी बात सुन रहे हैं सायनी जी, ये आवाज आपके लोगों तक पहुंच रही है, क्या कुछ आप बताएंगे? आवाज आगे भी पहुंचेगी। चड्डी बन जाऊं ऐसी बातें क्यों कर रही थी? সাদা লাল টপ আর বাহারি রোদ চশমায় একদম পারফেক্ট অভিনেত্রী লুকস। আবার সহাস্যে মুখে বলছেন সব জানতে পারবেন, সে তো জানা যাবে, গোপন কথাটা কি আর গোপনে রাখা যায়? এই যে তিনি বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন, তা কি কারো জানতে বাকি ছিল? এমনকি তার স্বাক্ষরও সামনে চলে আসে। বিদ্রোহীদের স্বাক্ষরের তালিকায় 10 নম্বরে ছিল তার নাম। তিনি শুধু মুখ লুকিয়ে ঘুরে বেড়ালেন। যদিও রবিবার দিল্লি যাওয়ার সময় ফুরফুরে মেজাজেই ধরা দিলেন তিনি। আবার সাসপেন্স বাড়াতে বললেন সব জানতে পারবেন। তাহলে এই কি মনে ছিল? অভিনেত্রী থেকে রাজনীতির অলিন্দে পা রেখে বেশ নিজেকে তৃণমূল নেত্রীর ঢঙে সাজিয়ে তুলেছিলেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চটি জোড়াও শোভা পেত তার পদযুগলে। যদিও একটু স্বকীয়তা রাখতে কপালে বড় টিপ পরতেন। শাড়ি চটি সবইতেই ছিল দিদি দিদি ভাব। অনেকেই সেই সময় তার সাজসজ্জা নিয়ে প্রশ্ন করেছেন। এই সাজ নিয়ে সহাস্যে তাকে তখন গর্ব করে বলতে শোনা যেত, তিনি তৃণমূলে রয়েছেন, তাই দিদির মতো দেখতে লাগাতো স্বাভাবিক। তাহলে কি তৃণমূল দল ছাড়তেই নিজের সাজে ফিরে এলেন তিনি? শুধু কি সাজ পোশাক বদলেছেন? সায়নী ঘোষের মতদর্শ তার কি হলো? এই তো সেদিন বিদ্রোহীদের কি কড়া ভাষায় বার্তা দিলেন, মতদর্শের বুলি আওড়ালেন, তার কি হলো? তবে এইটুকু বলতে চাই যে এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ হবে। যেই মিডিয়া এতদিন বলতো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিলে সেটা ভাতা এবং সেটা বিজেপির সরকার দিলে সেটা হচ্ছে মাস্টার স্ট্রোক, আমার মনে হয় মিডিয়ারও খুব দরকার আছে নিজেদের আত্মসমালোচনা করার। এতদিন যদি দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকতো, পার্টিতে সবসময় স্পেস ছিল কথা বলার, কিন্তু পার্টিতে তারা সেটা বলেনি। এখন নিজেদের গা বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য যারা বলছেন তারা তো আমার সাথে কাউন্টিং এজেন্ট হিসেবে, কাউন্টিং অবজারভার হিসেবে ছিলেন। একটা বাঁচতে না বাঁচতে কোলাঘাটে গিয়ে লাঞ্চ করছিলেন সবাই, আমাকে যেন কেউ না বলতে। যখন যেটা ইচ্ছে আমি সেটা করব, সেটা বিজেপি বা বিজেপির মিডিয়া ঠিক করে দেবে। যদিও সায়নী ঘোষের হঠাৎ করে বিদ্রোহী হয়ে ওঠাকে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ থেকে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। সায়নী ঘোষের বিদ্রোহী হয়ে ওঠার পিছনে আবার চক্রান্তের গন্ধ পেয়েছেন সৌমিত্র খাঁ। আমার এটা তো একটা সন্দেহ হচ্ছে, যেহেতু সায়নী ঘোষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রি প্ল্যান করে পাঠাচ্ছে না তো। আমি সত্যি কথা বলছি, দেখুন আমাদের কাছে কিছু এসে যায় না, কারণ আমরা বিজেপিতে যোগদান করাবো না। এই যে সায়নী ঘোষ হঠাৎ করে চলে আসছে, সবাই নিজেরা মঞ্চ করছে, তৃণমূল কি করছে আমাদের দেখার দরকার নেই। কিন্তু একটা কথা হচ্ছে যে প্রি প্ল্যান বাই মমতা বন্দ্যোপাধ্যায় নয় এখন নিজেদের বাঁচার জন্য, কারণ কেউ তো দুর্নীতিতে কম যায়নি, যেখানটায় ধরবেন সেখানটায় দুর্নীতি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সৌমিত্র খাঁর সন্দেহ হওয়াটা স্বাভাবিক, কারণ সায়নী ঘোষ যে বিদ্রোহীদের তালিকায় নাম লেখাবেন তা কি কেউ কল্পনা করতে পেরেছিল? কারণ তার হাবে ভাবে তা একদমই বোঝা যায়নি। আর বিদ্রোহী হয়ে ওঠার কারণও যে তিনি জনতা জনার্দনকে দেখাবেন তার সুযোগ কোথায়? কারণ অভিনয় জগৎ থেকে তিনি তৃণমূল এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। 2021 সালে আসানসোল দক্ষিণে বিধানসভা নির্বাচনের হারের পর তাকে দলের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। যুব সভাপতির পদ দেওয়া হয়েছিল, যে পদে ছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আবার যাদবপুর থেকে সাংসদ পদে লড়াই করে তিনি সাংসদ হয়েছিলেন। তৃণমূলের নেতারাই আড়ালে আবডালে বলতেন দলে সায়নী ঘোষের জন্য সবই সাজানো ছিল। তবে কেন তিনি বিদ্রোহী হলেন? সায়নীর দাবি তিনি বলবেন, শুধু নিজের ক্ষেত্রের লোকেদের কাছেই বলবেন। তার আওয়াজ সবার কাছে পৌঁছাবে সঠিক সময়ে। কোন সঠিক সময়ের অপেক্ষায় সায়নী? তবে বিতর্ক আর না বাড়াতেই কি সময় চাইছেন তিনি? যদিও অনেকের মতে কি আর বলার থাকতে পারে, তিনি যা তার থেকে নাকি বেশি পেয়েছেন দল থেকে। সত্যি কি তার আর কিছু বলার আছে? অপেক্ষায় সায়নীর ভোটাররা, যারা তাকে ভোট দিয়ে দিল্লি পাঠিয়েছিলেন। তবে একটা জিনিস বেশ ভালো, সায়নী ঘোষ হারিয়ে যাওয়া সায়নীতে ফেরত এলেন। যদিও তার নিন্দুকেরা বলছেন তিনি যোগ্য অভিনেত্রী, তার ছাপ রাজনীতির ময়দানেও যে রাখলেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।